আমি আপনার কাছে আসি। একটা তো হচ্ছে যে কেন আসলে এই ধরনের তথ্য ছড়ানো হচ্ছে, এর মধ্যে দিয়ে আসলে সাধারণ মানুষের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হচ্ছে কিনা সে বিষয়টা সামনে আসে, সেটা শুনবো আমি। কিন্তু তার আগে আমি যদি এই বিচারটা নিয়ে বলি যে আসলেই সামরিক আইনে বিচার করতে চাওয়া হয়েছিল এবং এখন প্রচলিত আইনে হচ্ছে, সেটা নিয়ে কোনো আসলে টেনশন আছে কিনা একটু শুনবো আপনার কাছে। সেই জায়গা থেকে আমি শুনতে চাই যে তাহলে আসলে কি হচ্ছে, আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? ধন্যবাদ কাজী ইয়াসিন এবং দর্শক যারা শুনছেন। আমি ব্যক্তিগতভাবে যে ঘটনাগুলো বা যে অফিসার নাম এসেছে, দুইটা বিষয় আমার কাছে খুব ইন্টারেস্টিং, বিকজ যারা নিখোঁজ হয়েছেন তাদেরকে আমি চিনতাম এবং যাদেরকে অভিযুক্ত করা হয়েছে এখন, তাদেরকেও আমি, তাদের অধিকাংশকে আমি দীর্ঘদিন ধরে চিনতাম আমার কাজের সুবাদে। এবং ব্রিগেডিয়ার আজমি আমার সাথে ফেসবুকে কানেক্টেড ছিলেন দীর্ঘ বছর, এবং আমি যেহেতু জানতাম যে উনি জীবিত আছেন, আমি কখনো ওনাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করিনি, যে একদিন উনি ফেরত আসবেন। এবং একই ক্ষেত্রে আপনি জানতেন? হ্যাঁ, আমার কাছে তথ্য ছিল যে উনি জীবিত আছেন, এবং আমি বারবার মনে হয়েছে যে, এবং এর ক্ষেত্রেও তাই। কিন্তু আমার লেখার মতো ক্যাপাসিটি ছিল না, বিকজ লিখতে গেলে তো আমাকে ওয়েল ফাউন্ডেড এভিডেন্স সহ, বাট আমি জানতাম যেটা উনি জীবিত আছেন। এবং ব্রিটেনে মীর আহমেদ বিন কাসেম, যাকে নিয়ে মানে কাসেম সাহেবের ছেলে যার কথা বলছি, ওর জন্য যে ক্যাম্পেইন হয়েছে সেই ক্যাম্পেইনটা আপনারা জানেন। তো এই 4-5টা ঘটনা যে আপনি একবারে যদি নিয়ে আসেন এবং সেখানে দেখেন 26 জনের ভেতরে 15 জন এখন সেনা হেফাজতে আছে, এবং সেই যেখানে তারা আছেন, তারা যেদিন কোর্ট অ্যানাউন্স করেছে তার আগের দিনই তাদেরকে ওইখানে লগ এরিয়াতে ক্লোজ করা হয় এবং একটা বিল্ডিংকে তারা আজকে সাব জেল ঘোষণা করেছে, করে সেখানে রাখার ব্যবস্থা করেছে। এবং তাদেরকে বলা হয়েছে যে তাদের সব ধরনের কানেকশনস তারা আজকে থেকে ডিসরাপ্টেড হয়ে গেছে। আমার কাছে বিষয়টা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়ার ভিতরে এদের অনেকের সাথে আমার পরেও কথা হয়েছে, যখন তারা ক্লোজ হয়েছে তারপরে তাদের ভেতরে দুই ধরনের রিয়াকশন আছে। এক, যে আমি তো একটা স্ট্রাকচারের ভিতরে ছিলাম, আমি তো ব্রিগেডিয়ার আজমি যখন গুম হয়েছে তখন তো আমি র্যাবেই ছিলাম না, তাহলে কেন আমি এটার জন্য প্রসিকিউটেড হচ্ছি? আবার মাইকেল চাকমা যখন হয়েছে তখন তো আমি ছিলাম, আমি কেন হচ্ছি? এরকম প্রশ্নটা আছে তাদের ভেতরে। কিন্তু আপনি তাহলে কমান্ড যে রেসপন্সিবিলিটি আপনার কাছে আছে, সেটাকে আপনি আরেকজনের কাছে হ্যান্ড ওভার করবেন কিনা? এখন আর্মির বিষয়টা হচ্ছে কি, এইরকম ঘটনাটা কিন্তু বিরল। আপনি যদি দেখেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এক্সিকিউশনের পরে, মানে তাকে তার শাহাদতের পরে একটা বড় অংশকে বিচারের ভিতরে নিয়ে আসা হয়েছিল, সেটা কিন্তু সেনা আইনের ভিতরে হয়েছে, বিকজ ওটা সবাই আর্মিতে তখন সার্ভ করছিল। বিডিআরের দুই ধরনের মামলা হয়েছে। এক, বিডিআরের ভেতরে বিদ্রোহের জন্য, সেটার বিচার হয়েছে সর্বোচ্চ সাজা সেখানে 7 বছর, সেটার অবশ্য পরে আইন সংশোধনিত হয়েছে। আর যারা হিউম্যান ক্রাইম করেছে, ফর এক্সাম্পল যারা মার্ডার করেছে, যাদের বিরুদ্ধে অগ্নিসংযোগের মতো বড় বা বোম বা গুলির ঘটনা ঘটেছে, তাদেরকে কিন্তু আমাদের পেনাল কোডে করেছে। আমেরিকাস কিউরিরা তখন এইভাবে মতামতটা দিয়েছিলেন। তো আমার কাছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাগুলো আর্মি নিজে করেনি, আর্মির অফিসাররা মাদার ইউনিট থেকে বের হয়ে এসে ইদার ইন ডিজিএফআই অর ইন র্যাব, তারাই কাজটা করেছেন, ঠিক আছে? তো এই দুইটাই তো আর্মির বাইরে। তো আর্মির বাইরে থাকলে আর্মির যে অফিসারগুলো, তখন তো ওই বাহিনীগুলোতে ন্যস্ত করে দেওয়া হয়েছে, সে তাকে কিভাবে সেনাবাহিনীর ইয়েতে করবে? এখন বলতে পারেন যে সেনাবাহিনীর কর্মকর্তা এই আইনে হয়তো এটা কাভার করে, ভালো কথা, কিন্তু যে মানুষটা আর্মিতে এই মুহূর্তে নাই, তাকে আপনি আর্মির ভিতরে যদি সে যদি চ্যালেঞ্জ করে যে আমি তো সিভিল আইনে বিচার চাই, যেমন কর্নেল হাসিন বলতেন যে আমাকে সিভিল আইনে বিচার করেন, এবং উনি মুভও করেছিলেন হাইকোর্টে পরবর্তী সময়। কিন্তু এবং এদের অনেকেই খুব ফ্রাস্ট্রেশনে পড়ে গেছে যে ভাই, আমরা তো সবাই আমাদেরকে এখন একটা অপরাধীর দৃষ্টিতে দেখছে। আমি মনে করি যে আমাদের জনগণের, আমি এই কিছুক্ষণ আগে প্রসিকিউটরদের সাথে কথা বলছিলাম, এবং তাদের কাছে আমি একটা জিনিস ভালো দেখেছি, প্রসিকিউটরদের কাছে তারা একটা সুন্দর কথা আমাকে বলেছেন যে আমরা যেমন ভিকটিমের জন্য জাস্টিস চাই, অফকোর্স যে অ্যাকিউজ তার জন্য জাস্টিস চাইব, জাস্টিসটা আমাদের এইটা, এবং তাদের
কাছে যেটা আমি যারা এখন অভিযুক্ত হিসাবে যাবেন, অর্থাৎ এখনো একিউজ মানে তাদের ইয়ে করা হচ্ছে, একিউজদের কিন্তু এক ধরনের ভীতি কাজ করে। তারা অনেক মানুষকে মিডিয়ার সামনে এনেছেন, কিন্তু আমি রিভেঞ্জ হিসেবে ওদেরকে আবার মিডিয়ার সামনে মিডিয়া ট্রায়াল করা, এটা তাদের জন্য খুব প্যাথেটিক হয়ে যাবে। আমি মনে করি যে এটা একটা নতুন সূচনা হতে পারে বাংলাদেশের জন্য, যে এই ধরনের বিচার প্রক্রিয়া আনার জন্য নট নেসেসারিলি আপনাকে মিডিয়া হাইপ করতে হবে, মিডিয়াতে নিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে বিচারটাকে প্রভাবিত করবে। এতে করে আমাদের মনের মাঝে কিন্তু বারবার সেই 2013 সালের কথা মনে আসবে। যে এখন এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে এই ঘটনা তো বাংলাদেশের ইতিহাসে হয়েছে, বিভিন্ন সময় হয়েছে। আমরা দেখেছি যে অনেক সময় অভিযোগ এসেছে, মিডিয়া ট্রায়াল হয়ে গেছে। আমরা সেক্ষেত্রে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসনের কথাও আমরা 111 পিরিয়ডে যদি উল্লেখ করি, তখন যা হয়েছে এবং এর পরবর্তীতেও সেই মামলা নিয়ে যে ধরনের তথ্য বাইরে এসেছে। তো এটা তো মানে আপনার যখন বিচার হয় তখন সুষ্ঠু বিচার হলে শেষ পর্যন্ত নিষ্পত্তিটার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে যদি হয়, তখন কেউ যদি নিরপরাধ হয়ে থাকে তার সেই নিরপরাধ বিষয়ে প্রমাণ হবে, সেটাই কাঙ্ক্ষিত। কিন্তু সাধারণ নাগরিকের চাইতে তাদের যে বাড়তি একটা প্রিভিলেজ তারা পাবে কিনা, সেই প্রশ্নটার মীমাংসা এখানে কি করে হবে? আমার কাছে মনে হয় কি যে ইনসাফটা এখানে প্রয়োজন, ইনসাফটা উভয়ের ক্ষেত্রেই প্রয়োজন। আপনি একজনকে একটা সাব জেল বানিয়ে রাখছেন, এটা দিয়ে ইনসাফ বন্ধ হওয়ার কোনো ইয়ে নেই। বরঞ্চ যে মানুষটি আপনি জাস্ট আপনার আইটা আপনি নিজেকে ওইখানে কল্পনা করে দেখেন, সে যদি ওইখানে থেকেও কোর্ট যদি তাকে সুষ্ঠু বিচার করতে পারে, বিচারটা হওয়া প্রয়োজন। তাকে তো আপনি অনেকে তো আমরা দেখেছি যে আপনারা মনে করছেন সে জেলে আছে, সে তো পিজির বেডে নিয়ে শুয়ে থাকছে, এরকম বহু মানুষকে আমরা দেখেছি, সম্রাটের মতো মানুষদেরকে। প্রশ্ন হচ্ছে আইসিটি কি তাদের গ্রেফতার হিসেবে গণ্য করছে কিনা? কারণ আইসিটি তো বলছে তাদেরকে আদালতে সোপর্দ করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে। আইসিটি দেখবেন যে এইটাকে একটা এক্সাম্পল সেট করবে, কারণ এই বিচারটা কেবলমাত্র কিন্তু এই 26 জনের বিচার না, এইটা দিয়ে একটা বড় ধরনের মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে সমগ্র জাতির। কারণ একটা অপরাধ তো বাংলাদেশে গত 15 বছর হয়েছে, গুমের ঘটনা ঘটেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে। গুম যে হয়েছে, যেমন ধরেন কিছুক্ষণ আগেও কথা বলছিলাম, ব্রিগেডিয়ার মানে মেজর জেনারেল ছিলেন জিয়াউল আহসান। জিয়াউল আহসান তো স্বীকার করেন যে তিনি কোনো অপরাধী করেননি, তিনি বলেন যে তিনি কোনো অপরাধী করেননি। কিন্তু আমরা যারা জানি যে উনি অপরাধের সাথে, উনি প্রকাশ্যে বলতেন যে মেরে ফেলছে, কি হয়েছে। এই মানুষগুলোকে তো আপনাকে আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় যদি আপনি না আনেন, দেশে পরবর্তী কোনো সরকারি আর আইনের শাসন কায়েম করতে পারবে না। এখন আর্মির উচিত এদেরকে যেমন আইনি সহায়তা দেওয়া যদি তারা মনে করে যে আইনে, একই সঙ্গে প্রসিকিউশনের উচিত মিডিয়া ট্রায়ালের বা মিডিয়া হাইপ তুলে গণজাগরণের মতো পরিস্থিতি সৃষ্টি না করে প্রকৃতপক্ষে গণমাধ্যমের মানে সুষ্ঠু রিপোর্টিং এর মাধ্যমে একটা ন্যায় বিচারকে নিশ্চিত করা। ওকে, ফিরছি আমি, কিন্তু ওই জায়গাটা একটু স্পষ্ট বুঝতে চাই আমি রোমিও আপনার কাছ থেকে, যে আপনি বলেন যে প্রসিকিউটরের সাথে আপনার কথা হয়েছে, তো প্রসিকিউটরের সাথে কথা বলার পরে কি মনে হয়েছে যে তারা গ্রেফতার হিসেবে গণ্য করছে এখন? না, আমি এই বিষয়টা নিয়ে আমি আগ্রহী না, কারণ আর্মি যখন বলেছে যে তাদের হেফাজতে আছে, এগুলো হচ্ছে খুবই ব্যুরোক্রেটিক, খুবই ছোট বিষয়। মানে এত বড় বিষয়টা দেখেন, এত বড় একটা আর্মির এতগুলো অফিসারকে জেনারেল ওয়াকারুজ্জামান তার কমিটমেন্ট, তিনি 5 তারিখে যে কমিটমেন্টটা দিয়েছিলেন, 1 বছর পরে এসে সেই কমিটমেন্টটা উনি রাখছেন এবং অফিসারদেরকে অ্যারেস্ট করেছেন। মেজর জেনারেলরা অ্যারেস্ট হয়ে জেলে প্রত্যেকদিন যাচ্ছেন। জেনারেল হাসানের মতো সবচাইতে প্রভাবশালী শেখ হাসিনার সময়কার অফিসার, আমাকে উনি নিজে বলতেন যে আপনারা কি করবেন আমরা দেখব। উনি আমাকে বলতেন, আমি যখন বলতাম যে আপনি হিউম্যান রাইটস ভায়োলেট করছেন, তখন উনি বলতেন আপনারা কি করতে পারবেন দেখবেন। ইউ সি, উনি কোর্টে আসছেন, ওনার বোন ওনাকে লিগাল সাপোর্ট দিচ্ছেন, সবকিছু রাষ্ট্র ব্যবস্থা করছে। আমরা চাই যে এই সুবিধাটা থেকেই উনিও জাস্টিস পাক, এবং যে যার সাথে ঘটনাটা ঘটেছে চৌধুরী আলমের সাথে ঘটনার সাথে উনি সরাসরি জড়িত। এই বিষয়টা আসবো যে অন্য মামলার যা কেসগুলো, মানে এর আগে যে ঘটনাগুলো ঘটে গেছে, যেমনটি স্যার উল্লেখ করলেন যে ইলিয়াস আলীর কথা, সেগুলো কেন এখনো গুরুত্ব পায়নি, এটা কথা বলবো। তবে তার একটা ছোট বিরতি নিচ্ছি, দর্শক সাথেই থাকুন, ছোট একটা বিরতি নিচ্ছি।